হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গ্রুপ টিউটোরিয়ালস। আমি তোমাদের এডুকেটর গৌরব কর্মকার। আজকে থেকে তোমাদের আমি করাবো মাধ্যমিক ম্যাথের পুরো সিলেবাসটি। তোমরা সবাই জেনে থাকবে যে তোমাদের যে মাধ্যমিকের নিউ সিলেবাস সেটা আপাতত রিলিজ হয়ে গেছে। তো সেখান থেকে কিছু কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, যেটার মধ্যে অনেক বড় একটা পার্ট ছিল, যেটা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, সেই ত্রিকোণমিতিটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই নিউ সিলেবাসের বেসিসে যেগুলো চ্যাপ্টার আছে সেগুলো সব আমি তোমাদের কভার করে দেব। আর দ্বিতীয়ত আমি তোমাদের খুব ডিটেলসেই করাবো, উদাহরণের অঙ্কগুলোও করিয়ে দেবো। স্পেশালি যেগুলো নিজে করা অঙ্ক অনেকেরই প্রবলেম হয়ে থাকে ওগুলো করে দেবো, প্লাস এক্সারসাইজ অর্থাৎ কোষে দেখির যে অঙ্কগুলো সেগুলো তোমাদের আমি পরপর সলভ করাবো। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটায় যাচ্ছি। তো প্রথম ক্লাস আমি আজকে তোমাদের স্টার্ট করছি সিম্পল ইন্টারেস্ট দিয়ে। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা। ঠিক আছে, সরল সুদ কষা। তো সরল সুদ কষাটা কি, এবার অঙ্কে যাওয়ার আগে তোমাদের সরল সুদ কষা সম্বন্ধে কিছু জিনিস আমি বলে রাখি। তো সরল সুদ কষা মানে হলো এই, ধরো তুমি কোনো একটা টাকা, যেই টাকাটাকে তুমি কোথাও কোনো ব্যাংকে বা কোনো এক ব্যক্তির কাছে কি করলে তুমি, বা কোনো অন্য অর্গানাইজেশনের কাছে তুমি কি করলে, এটাকে রেখে দিলে। কি করতে, টাকাটাকে রেখে দিলে। শুধু তো তুমি এমনি রাখবে না, নিশ্চয়ই তার রিটার্নে তুমি এক্সট্রা কিছু নিতে চাইবে। অথবা তুমি কোনো এক ব্যক্তিকে টাকা ধার দিলে, তো ব্যক্তিটি যখন তোমাকে টাকা রিটার্ন করবে তখন নিশ্চয়ই তুমি তোমার টাকাটা আটকে রাখবে না, না যে এমনি আটকে থাকলো। তো তার মানে কি, তোমাকে আরো কিছু রিটার্ন পেতে হবে এক্সট্রা। তো সেই যে এক্সট্রা টাকা তুমি আয় করবে এখান থেকে, সেটাকেই আমরা বলে থাকি সুদ। ঠিক আছে, তো এবার এই সুদটাকে আমরা কি করে ক্যালকুলেট করব? তো সেই সুদ ক্যালকুলেট করার জন্য পার্টিকুলার একটা নিয়ম আছে, যে নিয়মটাকে এখানে আমি শেখাবো এই সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারে, অর্থাৎ সরল সুদ কষা। তো নিয়মটা কি, ধরো তুমি একটা টাকা, যে টাকাটাকে এই সুদ কষার অঙ্কের ক্ষেত্রে বলা হয় মূলধন। কি বলা হয়? মূলধন। ঠিক আছে, তো এই মূলধনকে তুমি যখন কোথাও ইনভেস্ট করবে, তখন নিশ্চয়ই তোমার কাছে কিছু একটা সময়ের মেয়াদ থাকবে। তো সেই সময়ের মেয়াদ ধরে তুমি টাকাটাকে কোথাও ইনভেস্ট করবে, এন্ড তোমার কাছে কি থাকবে, সুদের নির্দিষ্ট কিছু হার থাকবে। সুদের নির্দিষ্ট কিছু হার থাকবে, মানে তুমি তো বলতে পারবে না এক বছর তুমি যে কোনো একটা টাকা রিটার্ন নিলে, প্রথম বছর 100 টাকা নিলে, পরের বছর 300 টাকা নিবে। তো এটা হতে পারে না, এটা ইললজিক্যাল এবং ইরিলেভেন্ট হয়ে যায়। তো দ্যাটস ওয়াই তোমাকে একটা পার্টিকুলার নিয়ম মেনে চলতে হবে, যার জন্য তুমি যদি একটা নির্দিষ্ট সুদের হার, অর্থাৎ যেটাকে আমরা R% দিয়ে ডিনোট করি, এটা যদি ফিক্স করে দাও, তাহলে প্রত্যেকটা কেসে যখন তুমি নতুন নতুন কোনো সলিউশন করবে, বা কোনো এক জায়গায় যখন টাকা ইনভেস্ট করছো বা কারো কাছ থেকে টাকা নিচ্ছ, তখন পার্টিকুলার একটা নির্দিষ্ট টাকাই তুমি তাকে ফেরত দিতে পারবে বা সেই সংস্থার থেকে নিতে পারবে। তো ধরে নেওয়া যাক, তুমি ধরো একটা মূলধন, যেটাকে তুমি 1000 টাকা ধরে নাও, এই টাকাটা তুমি কোনো ব্যাংকে রাখবে। ধরো তুমি টাকাটা রাখবে 5 বছরের জন্য। 5 বছরের জন্য। এবার বলে রাখি, সময়টা কিন্তু মাসেও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে দেখবে মাসেও। তো সেটাকে সবসময় বছরে কনভার্ট করে নিতে হবে। আর সুদের হার কি, ধরো তুমি 10% সরল সুদ পাবে ব্যাংকটার থেকে। এটা আমি একটা এক্সাম্পল বলছি। তো এটাই টোটাল প্যাটার্ন। এবার এখানে মজার বিষয় হচ্ছে যে এই মূলধনটা তুমি যখন ব্যাংকে রাখবে, তো এই ব্যাংকে রাখার পরে প্রথম বছর, ধরো এটা আমি ফার্স্ট যে বছরটা সেটা কথা বলছি, ফার্স্ট বছর তোমাকে কি করবে ব্যাংক, এই যে টাকাটা সেটার যে 10% সেটা তোমাকে এক্সট্রা দেবে। তার মানে এটা 10% মানে কত, 1000 এর 10%। এর মানে আমরা জানি কি, গুণ। তাহলে কি হয়ে গেল, 100 টাকা। বোঝা গেল? তার মানে এটা তুমি প্রথম বছরে সুদ পেলে। সরল সুদের ক্ষেত্রে মজাটা কি, যখন দ্বিতীয় বছরে তুমি যাবে, দ্বিতীয় বছরে তোমাকে আলাদা করে কোনো হিসাব করতে হবে না, আবারও এই মূলধন যেটা আছে, এই মূলধনের উপরে আবার সেই সেম টাকাটা, সে মানে সেম রেট অফ ইন্টারেস্টে টাকাটা তুমি পাবে। সেম রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। তাহলে এই শূন্য শূন্য যদি কেটে যায়, তাহলে এখানে আবার হলো 100 টাকা। তো তুমি যদি এইভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর অবধি দেখো, প্রত্যেক বছর তুমি 100 টাকা করে এক্সট্রা অ্যাজ এ সুদ পাবে। বোঝা গেল? তো প্রত্যেক বছর তুমি একই পরিমাণ সুদ পাচ্ছ, তাহলে তুমি বারবার করে প্রতি বছরেরটা কেন বের করবে? তুমি এক বছরেরটা বের করে
টোটাল কতগুলো বছর আছে, 5 বছর, তাহলে সেই 5 বছরের ভ্যালুটা দিয়ে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি টোটাল বছরের ভ্যালু পেয়ে যাবে, তাই না? 1 2 3 4 5, তার মানে হচ্ছে দেখো 1 2 3 4 5, তার মানে টোটাল 500 টাকা। তার মানে টোটাল 5 বছরে তুমি 500 টাকা পাচ্ছ। প্রত্যেক বছরে যদি 100 পাও তাহলে প্রত্যেক বছরই তো 100, চেঞ্জ হচ্ছে না, তাহলে 5 বছরে কত, 5 গুণন 100 100 500। তো এখান থেকে এই ফর্মুলাটা কি করে চলে আসে যে মূলধনটাকে আমরা সবসময় ধরবো পি, সময়টাকে ধরবো টি, সুদের হারটাকে ধরবো আর, যেটা আমি এখানে দেখিয়েছি। তাহলে প্রথমত এইখানে যে ক্যালকুলেশনটা করলাম সেটা অ্যাকচুয়ালি কি ক্যালকুলেশন ছিল, তোমার মূলধনের উপরে 10% কাজ করছে, তার মানে মূলধন এর 10%, যেহেতু 1 বছরে তাই এখানে 10%, 1 বছরে পাচ্ছে 100 টাকা। তো সেরকমই তাহলে মূলধন এখানে তোমার 1000 টাকা, এবার এখানে তুমি যদি 10% করো গুণ, এবং এটা হলো 1 বছরের সুদ, তাহলে এটাকে মোট 5 বছরের সুদ দিয়ে যদি গুণ করে দাও, মানে 5 বছর টাইম দিয়ে, তাহলে তুমি 5 বছরের সুদটা পেয়ে যাচ্ছ, হয়ে গেল। তাহলে এখান থেকেই আমি ফর্মুলাটাকে ফর্ম করতে পারি কি করে, এটা মানে কি, এই যে পি মূলধন পি ইন্টু 10 মানে কি, 10 মানে সুদের হার যেটা হচ্ছে আর, ইন্টু 5 মানে কি সময় যেটা হচ্ছে টি, আর নিচে হচ্ছে 100, তার জন্য এখানে হচ্ছে 100, তাহলে পি আর টি বাই 100। তাহলে এই পি আর টি বাই 100 মানে আমি কি পাবো, তার মানে আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা মানে হচ্ছে সুদ ইকুয়াল টু আমার পি আর টি বাই 100। এটাই হচ্ছে আমার পুরো চ্যাপ্টারের ফর্মুলা, এবং এই ফর্মুলার উপর বেস করেই তুমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে সরল সুদটা কি, সরল সুদের ফর্মুলা কি। সরল সুদের ফর্মুলা হচ্ছে এখানে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা হচ্ছে তোমার সরল সুদের ফর্মুলা। তো এবার তাহলে পরের কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেন যেটা, আমি প্রয়োগ নাম্বার 11টা করাচ্ছি, বেসিক কিছু আগে অঙ্ক করিনি, তারপরে মডারেটে যাব, ঠিক আছে? প্রথম অঙ্ক কি বলছে, আমি বার্ষিক 6% সরল সুদের হারে, তার মানে যখনই পার্সেন্ট দেখলে তুমি নোট করে নাও, আর পার্সেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি আমার কত, 6% হলো। তার মানে কি এখানে এখানে তুমি আর পার্সেন্ট না লেখা আরও লিখতে পারো, ঠিক আছে, আর এর ভ্যালু, তাহলে এটা আর লিখো। এবার কি বলছে, সুদে আছে 500 টাকা, 500 টাকা, তার মানে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে, তার মানে কি সরল সুদ 6% হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রাখলো, তার মানে 500 টাকা যেটা হবে সেটা হবে কি আমার মূলধন, সেটা হচ্ছে 500, আর এখানে সময় কত 2, তার মানে টি ইকুয়াল টু 2 বছর। তার মানে এই কন্ডিশনে কোনো একটা টাকা কি করছে, ব্যাংকে রাখা হয়েছে, ব্যাংকে রাখা হয়েছে, রেখে কিছু টাকা সুদ পেলাম, বোঝা গেল? তাহলে যখনই ব্যাংকে রাখলো ও কি বলছে, কিছু টাকা সুদ পেলো, তার মানে কি সুদ পেলো সেটা কিন্তু এখন আমি জানি না, তাহলে আগে কোশ্চেনটা এতটুকু পর্যন্ত যখন আমি পড়েই ফেললাম, তাহলে যতটুকু সুদ পেলো সেটা আগে বেরই করে নিই, ঠিক আছে? তাহলে আমি যদি সুদটা বের করি তাহলে কত হবে, তাহলে ফর্মুলা এখানে ইউজ করব। দেখো প্রথমেই বলে রাখি, এখানে আমি তোমাদের ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে করিয়ে দিচ্ছি, বাট তোমাদের যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আশা করি তোমরা বইয়ের থেকে দেখে বুঝে নিতে পারবে, তবুও আমি কিছু কিছু লেখা তোমাদের এখানে দেখিয়ে দেবো। তুমি এখানে জাস্ট প্রথম লাইনটা লিখবে যে 500 টাকা 2 বছরের জন্য 6% সরল সুদের হারে ব্যাংকে রাখা হয়েছে, লেখা লেখা হয়ে গেল। তাহলে সুতরাং 2 বছর পরে সুদ পাবো, এভাবে লিখবে, 2 বছর পরে মোট সুদ পাবো, কি হবে, আই ইজ ইকুয়াল টু সুদ পাবো, তার মানে এই পুরো সুদের কথা বলা হচ্ছে, যেটা কিনা আমার আই মানে ইন্টারেস্ট, তাহলে পি আর টি বাই 100 ফর্মুলা লিখলাম, বা পি টি আর বাই 100। তাহলে এখানে পি এর ভ্যালু কত নোট করে রেখেছি, 500 টাকা, টি এর ভ্যালু কত 2 বছর, আর এর ভ্যালু কত 6% বাই 100। এবার বোঝা গেল যে 6%-এর জায়গায় 6টা উপরে লিখে কেন, 100 নিচে লিখে কেন, 6% মানে কি অ্যাকচুয়ালি 6/100, তো আর এর জায়গায় যখন 6/100 বসাবো অটোমেটিক নিচে 100 চলে আসে, তাই এখানে পার্সেন্ট আর লেখে না, পার্সেন্টটাকে একবারে উঠিয়ে এখানে নিচেই 100 লেখা হয়েছে ডাইরেক্ট ফর্মুলাতে। তো এবার এখানে দেখতে পাচ্ছি তাহলে কত হলো, 0 0 কেটে গেলে তাহলে এখানে কত হলো, 5 দুগুণে 10, 6 10 কে 60 টাকা। তার মানে কি পাওয়া গেল, এই যে সুদটা পেলাম এটা এই কন্ডিশনে সুদটা পেলাম, ঠিক আছে? এবার পরের কোশ্চেনটা পড়া যাক, কি বলছে, ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো। তার মানে এখানে যদি আমি
400 টাকা কত সময়ের জন্য রাখবো? তাহলে এইবার সেকেন্ড যখন কন্ডিশনটা হবে তখন ওই একই টাকা মানে পিটা রাখা হচ্ছে, রেট অফ ইন্টারেস্ট আমার চেঞ্জ হচ্ছে না, 6%ই থাকছে, কিন্তু সময়টা বলছে কত সেটা আমি জানি না, কিন্তু সুদ কি বলছে ওই একই সুদ পাবে, মানে 60 টাকাই সুদ পাবে। তাহলে এইখানে আমি তাহলে এখন কি করে করব? তাহলে নির্ণয় সময় লিখে রাখি, নির্ণয় সময় মানে যেই সময়ের জন্য হচ্ছে ওই একই টাকা আমার রাখলে মানে সুদ পেতে গেলে আমাকে কত সময়ের জন্য ওই একই টাকা একই রেটে রাখতে হবে। ঠিক আছে, তাহলে নির্ণয় সময় যদি বের করতে চাই তাহলে কি হবে? দেখো, I is equal to PTR by 100, আগে ফর্মুলাটা আমি লিখে নিই। তাহলে I মানে কত? I মানে আমার হচ্ছে 60 টাকা, এটাই পেতে হবে এইবারও তাই, ইকুয়াল টু 500 মানে কত? 500 আমার প্রিন্সিপাল মানে P, T মানে কত? টাইম যেটা হচ্ছে T, আর মানে কত? রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে 6/100। তাহলে হয়ে গেল। তাহলে এখানে 0 0 কেটে দাও। এবার তাহলে কত হচ্ছে? তাহলে তোমরা আশা করি সলিউশন করতে পারো কিভাবে কোন ইকুয়েশন সলিউশন করতে হয়। তাহলে 5 6 30, তার মানে টি ইকুয়াল টু কি হবে? 60 এর নিচে 30 চলে যাবে, যেটা হয়ে যাবে 2, তার মানে টি হচ্ছে 2 বছর। তাহলে আলটিমেট অ্যান্সার কত আসলো? কত সময়ের জন্য ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো? তো এবার আমি এখানে কি করেছি, এই 400 জায়গায় ওই একই ভ্যালুটাকে বসিয়েছি, পিটাকে 500 ধরে, কিন্তু অঙ্কে বলা আছে 400। ঠিক আছে, তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমরা এরকমও পেতে পারো যে 500 টাকা যেটা আগে রেখেছিল পরে ওটাই রেখে আবার কত সময়ের জন্য সেই সুদটা পাবে। ঠিক আছে, তো এটা বোঝানোর জন্য করলাম, কারণ দেখো এখানে আমার সময় ছিল 2 বছর, তাহলে এখানেও কিন্তু সময়টা 2 বছরই আসলো একই যখন সুদ ছিল। তো জাস্ট এখানে একটা ডিজিট আমি যদি চেঞ্জ করে দিই, নতুন যে P2 এটাকে P1 দাও, প্রথম কেসের জন্য 500 টাকা, পরের কেসের জন্য আমার যদি এটা 400 টাকা হয় তাহলে পুরো হিসাবটা একটু পাল্টে যাবে। তাহলে কি হয়ে যাবে এখানে? এটা হয়ে যাবে 400। তাহলে এবার যদি এটা 400 হয় তাহলে আমার কত বছর হবে? 400 হলে এখানে শূন্য তো কেটে গেল, তাহলে 60/24 হলো। তাহলে এখানে 6 দিয়ে করলে 10, 6 দিয়ে হচ্ছে 4, তাহলে 2 দিয়ে 5, 2 দিয়ে 2, তার মানে হচ্ছে 2.5 বছর। বোঝা গেল? প্রথমেরটা আমি করেছিলাম কারণ তোমাদের বোঝানোর জন্য যে এই 500 টাকাটাই যদি আমি আবার এই সুদটা এই পাশে রেখে করি তাহলে আমি সেম টাইমটাই পাবো 2 বছর। তো এবার অঙ্কে জাস্ট দেওয়া আছে আমার কত? 400 টাকা কত সময়ের জন্য রাখলে, তাহলে জাস্ট কি করলাম, পি এর জায়গায় 400 বসিয়ে দিলাম, ব্যাস অঙ্কটা বেরিয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি বলেছে? আশা দেবী 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন, তাহলে কত রেট অফ ইন্টারেস্টে? আর পার্সেন্টটা হচ্ছে কত? 6%। কত বছরের জন্য? টাইম হচ্ছে আমার 4 বছর। এবার কি বলছে? ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন, তার মানে এই যে সময় আর এই রেট অফ ইন্টারেস্টে যে মূলধনটা তিনি রেখেছিলেন ব্যাংকে হোক বা যেখানে হোক, ব্যাংকে বলেছে এখানে, তো সেখানে তিনি মোট 240 টাকা কিন্তু সুদ পেয়ে গেছে। বোঝা গেল? এইবার তাহলে বলছে প্রিন্সিপালটা কত? পি ইজ ইকুয়াল টু কত? তো এখানে বলেছে দেখো আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে ওই একই ফর্মুলা আমরা জানি কি, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই এর ভ্যালু কত আছে? এখানে 240 বলা আছে মানে ইন্টারেস্ট। পি কত বলা আছে? পি আমার জানা নেই, তাই পিটাকে পি রাখি। টি বলা আছে 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট বলা আছে 6, তাহলে বাই 100। তাহলে এবার কি করব? 4 দিয়ে যদি আমি এখানে কাটি কত হবে? 25। এবার 6 দিয়ে ওপরে ওপরে কেটে দাও, 4 6 24 মানে 60। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হলো? 60 ইন্টু 25। তাহলে এইবার 60 ইন্টু 25 করার একটা ভালো পদ্ধতি বুঝিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করতে পারবে। 25 মানে সবসময় হয় 100/4। তাহলে দেখো 4 দিয়ে তুমি 15 কে কেটে দাও, তাহলে 60 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 1500। ঠিক আছে, তাহলে 1500 টাকা হয়ে গেল আমার কি? মূলধন। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেই করতে পারবে, তবে আমি একটা বেস্ট ট্রিক তোমাদের দেখিয়ে দিলাম যে 25 দিয়ে কোনো নাম্বারকে যদি গুণ করতেই হয় তাহলে কি করে 25টাকে লিখবে? 100/4। দেখো 4 দিয়ে 60 যেটা আছে 60, এটা ডিভিজিবল মানে ভাগ করা যায়, তাহলে 4 15 60, তাহলে 15 ইন্টু 100 মানে 1500। ক্লিয়ার? তো এবার চলে আসছি, মানে এটাই আমার অঙ্ক ছিল, তো এখানে পি এর ভ্যালু বের করতে বলছে, পি এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে আশা দিয়ে ব্যাংকে 1500 টাকা রেখেছিলেন। তো চলে আসি পরের অঙ্কে। কি বলেছে? রামু প্রধান বার্ষিক 5.5% সরল সুদের হারে, তাহলে আর এখানে কত? 5.5%।
ঠিক আছে। আর কত টাকা বলেছে, 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলো, তার মানে পি আমার কত, 12,500 টাকা। এবার কি বলছে, নির্দিষ্ট সময় পরে কত টাকা সুদ পান, 2750 টাকা সুদ পেলেন, তাহলে আই আমার হয়ে যাবে 2750 টাকা। এবার বলেছে কত সময়ের জন্য তিনি এই ব্যাংকে টাকা রেখেছিলেন, তাহলে এখন আমাকে বের করতে হবে কত, টাইমটা। তাহলে আবার সেই একই ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তার মানে আই মানে কত আমার 2750, দেখো কোশ্চেনেই বলা আছে এত টাকা সুদ পেলেন, ইকুয়াল টু পি কত 12,500, দেখো 12,500 বলা আছে ব্যাংকে এই টাকাটা রেখেছিলেন, তার মানে কত 12,500 মানে মূলধন মানে পি। টি কত, টি হচ্ছে আমার সময়, যেটা আমার জানা নেই, এটাই বের করতে হবে, তো এটাই রাখি। আর কত বলা আছে 5.5%, তাহলে 5.5/100। তাহলে এটাকে তাড়াতাড়ি সলিউশন কিভাবে করব, তো এখানে আগে শূন্যটা কেটে দিই। তাহলে তুমি যদি ভালো করে দেখো এখানে কিন্তু 25 দিয়ে কাটাকাটি করা যায়, কিভাবে 25 দিয়ে কাটবে, 5×25 125, তাহলে এখানে যদি কাটো 25 25 25 মানে 110, তাহলে এখানে হয়ে গেল 110। এবার এটা দিয়ে কাটো 5×2 = 10, 5×2 = 10, তার মানে 22। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই 22 এর নিচে 5.5টা চলে যাবে, তাহলে 22/5.5। তো 5.5কে তুমি একবারে লিখতে পারো 5.5, কারণ হাফ মানে 0.5, আর এই দশমিকটা উঠিয়ে এখানে 0 বসিয়ে দাও। এবার কাটাকাটি করো, 5 দিয়ে করলে কত হচ্ছে 11, আচ্ছা 11 দিয়ে করো, তাহলে 11 দিয়ে করলে 5 11 55, 11 দিয়ে 11 2 22, তাহলে 5 দিয়ে 4, তার মানে সময় কত বেরিয়ে গেল, 4 বছর। সরল সুদের অঙ্ক আর চক্রবৃদ্ধি সুদের পরে যখন করাবো পুরোটাই টোটালটা ক্যালকুলেশনের উপরে, ঠিক আছে, আর কিছুই নেই, জাস্ট কয়েকটা জিনিস বোঝার আছে, বাকি পুরোটা ক্যালকুলেশনের উপরে। এখানে যে আমি ক্যালকুলেশন ট্রিকগুলো করছি সেগুলো তোমরা যদি বুঝতে না পারো একবার রিভার্স করে আরেকবার দেখে নিও, তাহলেই বুঝতে পারবে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। তো এই ক্যালকুলেশন প্যাটার্নটা একবার যদি তোমরা ধরে নিতে পারো তাহলে পরীক্ষার হলে কিন্তু খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো সলভ করতে পারবে। যেরকম দেখো আমি কত তাড়াতাড়ি করছি। আবারও বলে রাখছি, লেখাগুলো কিন্তু নিজেরা লিখে নেবে, যে মেনশন করে দিলে যে এখানে মূলধন কত, আই কত, টি কত, এইভাবে লিখবে, তারপরে লিখবে সুতরাং তিনি সুদ পাবেন আই ইজ ইকুয়াল টু এত, এইভাবে, ঠিক আছে। তো পরে যাওয়া যাচ্ছে, পরের অঙ্কে কি আছে, বার্ষিক শতকরা সরল সুদের হারে, মানে সরল সুদের হারটা কত হলে, তার মানে রেট অফ ইন্টারেস্টটা আমার কত জানা নেই, 5,000 টাকা, তার মানে কি বলছে পি মানে প্রিন্সিপাল মানে মূলধন, পি মানে কি আমাদের প্রিন্সিপাল, পি মানে হচ্ছে প্রিন্সিপাল যেটাকে আমরা মূলধন বলে থাকি, ঠিক আছে, মূলধন। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট যেটা হচ্ছে আই, আর দেন এখানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আর, ঠিক আছে। আর কি আছে এখানে বলার কিছু নেই, টাইম মানে তো জানোই সবাই টি, ঠিক আছে, এগুলাই আমি এখানে মেনশন করছি। তো এখানে পি বলছে 5,000 টাকার 8 বছরের, 8 বছর, তার মানে টাইম কত হচ্ছে 8 ইয়ার্স, মানে 8 বছর হয়ে গেল। এবার বলছে মোট সুদ 4,800 টাকা হবে, তার মানে মোট সুদ মানে কত আই, এটা হচ্ছে 4,800 টাকা হবে। এবার এই টাকাটা যে হবে বলেছে কত সুদের হারে রাখলে, কত সুদের হারে রাখলে, তাহলে এবার আমি ফর্মুলাটা এখানে ইউজ করি, ফর্মুলাটা যদি ইউজ করি ফর্মুলা কি হবে তোমরা সবাই জানো, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে কি করতে পারি, আই এর ভ্যালু আমার বসানো আছে 4,800 টাকা, 4,800 পর এখানে পি কত বলা আছে 5,000 টাকা, 5,000 ইন্টু টাইম কত বলা আছে 8 বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আমি জানি না, এখানে আর বসালাম, 100 নিচে বসলো। এবার ক্যালকুলেট করো, 100 এখানে কাটাকাটি হয়ে গেল, 8 দিয়ে যদি কাটো এখানে কত হলো 6/8 মানে 600, এইখানে একটা শূন্য কেটে দাও, তাহলে 5 দিয়ে কাটলে 5×12 = 60। পরীক্ষার হলে কিন্তু এভাবে তুমি কাটাকাটি করতে পারবে, এটা কিন্তু ভুল নয়, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো 12%, তার মানে তুমি বলতে পারবে এখন উত্তর কি লিখবে, বার্ষিক শতকরা 12% সরল সুদের হারে 5,000 টাকার 8 বছরের মোট সুদ হবে 4,800 টাকা। হয়ে গেল, পরের কোশ্চেনে চলে যাচ্ছি, কি বলেছে 23 নম্বর, প্রয়োগ নিজে করি। দেখো কোশ্চেন কি বলেছে, বার্ষিক শতকরা কত হারে সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে নির্ণয় করি। তার মানে আগের অঙ্কটার মতনই, এই অঙ্কটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্টে জানাবে এটা অ্যান্সার কত আসছে। চলে আসছি 2 নম্বর কোশ্চেনে, এখানে কি বলেছে, বার্ষিক শতকরা কত হার
সরল সুদে, মানে কত হার সরল সুদে, মানে সুদের হার কত হলে 910 টাকার 2 বছর 6 মাসে সুদে আসলে এত টাকা হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের বুঝতে হবে সুদে আসলে মানে কি। সুদে আসলে মানে সুদ আসল। সুদ আসল কথাটার মধ্যেই দেখো ভালো করে, সুদ যুক্ত আসল মানে সুদ যোগ আসল মানেই সুদ আসল, আর সেটা মানে হচ্ছে পি প্লাস আই। তার মানে তোমাকে যে এই ভ্যালুটা দেওয়া আছে না, এটা মানে বলা আছে কত, পি প্লাস আই, যেটা হচ্ছে 955.50 টাকা। এবার তুমি জানো এখানে পি কত, আমরা জানি, মানে প্রদত্ত যেটা আমরা জানি, পি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে, 910 টাকার বলেছে, তাহলে 910 টাকা এখানে মেন রোল প্লে করছে, তার জন্য 910 টাকাটাই পি। আচ্ছা, পিটাকে তোমরা কি করে বুঝবে সেটা হয়তো কনফিউশন হতে পারে। তো তোমরা সবসময় দেখবে যে যত টাকার 2 বছর 6 মাস বা এত টাকার এত পার্সেন্ট সরল সুদের হারে এত বছরে যেই টাকাটার কথা মেনলি মেনশন করা থাকবে সেটাই সবসময় প্রিন্সিপাল হবে, ঠিক আছে। তো এবার এখানে 910 টাকা যদি আমার পি হয়, তাহলে আই কত হবে, অবভিয়াসলি পি প্লাস আই এর ভ্যালু যদি এটা হয়, পি এর ভ্যালু এটা হলে 955.50 যেটা আছে, এটার থেকে যদি 910 টাকা বাদ দিয়ে দাও, তাহলে তোমরা কি পেয়ে যাবে, তাহলে পেয়ে যাবে হচ্ছে ইন্টারেস্টটা, যেটা কত হবে, সেটা কত হবে, এখানে হচ্ছে 50, আর এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 4, মানে 45 টাকা 50 পয়সা। এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট বেরিয়ে গেল। এইবার প্রদত্ত অঙ্কে কি কি দেওয়া ছিল, বছর সময়টা কত, টাইম দেওয়া আছে 2 বছর 6 মাস। আমি বলেছিলাম মাস দেওয়া থাকলে সেটাকে বছরে কনভার্ট করতেই হবে, তাহলে 2 বছর প্লাস এখানে কত হবে 6 মাস, মানে কি 12 মাসে হয় 1 বছর, তাহলে 1 মাসে হয় 1/12 বছর, তাহলে 6 মাসে কত হবে 6/12 বছর ঐকিক নিয়মের নিয়ম অনুসারে। তার মানে তুমি যে কোনো মাসকে যদি বছরে কনভার্ট করতে চাও তাকে 12 দিয়ে ডিভাইড করবে, তাহলে 6/12 মানে হচ্ছে এটা বছরে কনভার্ট হয়ে গেল। তাহলে 6/12 মানে হচ্ছে 1.5, মানে এটা বলতে পারো 2.5 ইয়ার্স, ঠিক আছে, মানে 8 বছর। তাহলে এইবার যদি আমি এখানে ফর্মুলা ইউজ করি, তাহলে ফর্মুলা কি ছিল, I is equal to P into T into R by 100। তাহলে এখানে আমার I কত 45.50 ইকুয়াল টু P কত, P হচ্ছে আমার এখানে বলা আছে 910 টাকা, ইন্টু টাইম কত বলা আছে, টাইমটা কি আমি জানি, টাইমটা বলেছে এখানে বলা আছে 2.5 বছর, আর রেট অফ ইন্টারেস্ট এটাই চেয়েছে কত সুদের হারে, তার মানে এখানে আর বসিয়ে দিলাম, নিচে হচ্ছে 100। তাহলে এবার 25 দিয়ে যদি এখানে পয়েন্টটা নিচে নামে, তাহলে এটা হলো, মনে রাখবে 25 দিয়ে কাটাকাটি করলে 104 বার যায়, তাহলে এখানে কত হবে 4 25 100, আর একটা 0 40, এইটাকে কেটে দাও, হয়ে গেল। আর এইখানে তুমি কি করবে, নিচে একটা 100 বসাও, তাহলে এই শূন্য কাটবে, ঠিক আছে। এবার যদি ভালো করে দেখো, 91 কে যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে এটা মিলে যাচ্ছে, হয়ে গেল। এদিকে তাহলে নিচে শুধু 4 থাকলো, তাহলে আমি কি করতে পারি, তাহলে দেখতে পাচ্ছি r/4 ইকুয়াল টু কত আসছে, এখানে 5/10, তাহলে এখানে একবারই কেটে দাও, তাহলে 2, তার মানে হচ্ছে 1/2। তাহলে এখানে যদি এটা 2 হয়, তার মানে সুতরাং বলতে পারি r ইকুয়াল টু 2। তার মানে সুদের হারটা কত বলা আছে এখানে 2%, যেটা আমাকে কোশ্চেনে চেয়েছে। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আর একবার প্রিভিয়াস ব্যাক করে একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবার চলে আসছি পরের অঙ্কে, কি বলেছে, কিছু পরিমাণ টাকার, মানে কিছু পরিমাণ টাকার বলেছে, তার মানে এটাই হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে আমরা জানি না। একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল, এটা স্ববৃদ্ধিমূল মানেও কিন্তু আসল যোগ সুদ, মানে সুদ আসল, সেটাকে স্ববৃদ্ধিমূলও বলা হয়। 3 বছরের স্ববৃদ্ধিমূল 495 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধিমূল 560 টাকা, ওই টাকার পরিমাণ এবং শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে কিভাবে করবো অঙ্কটা, প্রথমেই ধরি আসল সমান সমান পি টাকা হলো, আর যেটা ধরতে হবে সরল সুদের হারটাও বলা নেই, এবং সুদের হার সমান সমান r%। ওকে, তাহলে এইবার কি করব, এইবার প্রথম যে কেসটা আছে, প্রথম ক্ষেত্রে, তাহলে এবার লিখবে প্রথম ক্ষেত্রে কি আছে, পি যেটা, সেই পিটা সুদে আসলে হবে 496 টাকা। তার মানে সুদ আসল প্রথম ক্ষেত্রে কত, সুদ আসল 496 টাকা,
এখানে আমি ডিভাইড করছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা ডান দিকে করছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল কত বলেছে? সুদ আসল 560 টাকা। দেখো মেনশন করা আছে কোশ্চেনে, সুদ আসল সবৃদ্ধিমূল 560 টাকা। প্রথম ক্ষেত্রে টাকাটা কত বছরে? 3 বছরে রাখছে, তাহলে এই ক্ষেত্রে সময় যেটা হচ্ছে আমার টি, সেটা কত? 3 বছর। দ্বিতীয় ক্ষেত্রে সময় যেটা হচ্ছে আমার T1 নাম দিবে, আর এটা T2। কেন T1 T2? কারণ প্রথমটাতে 3 বছর, পরেরটাতে 5 বছর, দুটো আলাদা আলাদা টাইম, তাই দুটোকে আলাদা আলাদা নাম দিলাম, তাই 5 বছর। ঠিক আছে, সময়কে তো টি ছাড়া অন্য নাম দিতে পারবে না, তাই T1 সাফিক্সে আর T2 সাফিক্সে দুটোকে আলাদা মেনশন করে দেয়। ঠিক আছে, তো যখনই কোনো একটা সিঙ্গেল সেম ভেরিয়েবল থাকবে এবং এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার বোঝাতে হয়, তখন আমরা সাফিক্সে লিখি T1 T2 T3, বা ধরো P1, তারপরে P2, মানে P3, মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু ভেরিয়েবলটা সেই একই। টি মানে সময়কেই ডিনোট করবে, এটা একটা সময়কে, এটা একটা সময়কে, এটা একটা সময়কে। পি মানে প্রিন্সিপালকে, এটা একটা প্রিন্সিপালকে, এটা একটা প্রিন্সিপালকে, এটা একটা প্রিন্সিপালকে। তো এটা হচ্ছে সাফিক্সে লেখার নিয়ম। আচ্ছা, এবার চলে আসছি কি অঙ্কে। এবার এই ক্ষেত্রে যদি সময় আমার টি হয়, রেট অফ ইন্টারেস্ট দুটার ক্ষেত্রে সেম, আসলটা দুটার ক্ষেত্রে সেম, তাহলে এই ক্ষেত্রে সুদ কত হবে? আমরা জানি সুদ যুক্ত আসল থেকে সুদ বাদ দিয়ে দিলে তবেই আমি কি পাবো? আসলটা মানে সুদটা পাবো। তাহলে আমার সুদ যুক্ত আসল হচ্ছে 496, তার থেকে বাদ দিব হচ্ছে আসল যেটা হচ্ছে আমার পি, তাহলে এটা হয়ে গেল আমার কি? সুদ হলো। এইবার এইখানেও তাহলে সুদটা কি হবে? এই সুদ যেটা হবে, এটা হচ্ছে তুমি নাম দিতে পারো I1, আর এটাকে নাম দেবে I2, ইন্টারেস্ট মানে সুদ। তো এইবার এই ক্ষেত্রে সুদটা কত হবে? 560 টাকা, যেটা সুদ আসল, তার থেকে আসলটা বাদ দাও পি। এবার দুটার ক্ষেত্রেই কিন্তু রেট অফ ইন্টারেস্ট মানে আর ইকুয়াল টু কিন্তু মানে সেম, রেট অফ ইন্টারেস্ট কিন্তু দুটো ক্ষেত্রে সেম। তাহলে এই ক্ষেত্রে তুমি তুমি যদি ফর্মুলা ইউজ করো, তাহলে কি হবে? I1 ইজ ইকুয়াল টু পিটা কমন, আরটা কমন, কিন্তু টাইমটা ডিফারেন্ট, T1 এই ক্ষেত্রে বাই 100। সিমিলারলি এইখানে যদি দেখো I2 ইকুয়াল টু পি কমন, আর কমন, টি আলাদা, তাই T2 বাই 100। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে? 496 মাইনাস পি ইকুয়াল টু কত হবে? এখানে 496 মাইনাস পি, আর এখানে পি কত? পি থাকবে, আর আমি জানি না, আরই থাকবে। টাইমটা হচ্ছে আমার T1 মানে 3/100 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারবো কি, যে পি আর ইকুয়াল টু, দেখো পি আর এর ভ্যালুটা যদি বের করি, কিভাবে বের করবো? পি আর ইকুয়াল টু 496 না, 496 মাইনাস পি ডিভাইডেড বাই 3 ইন্টু 100, এবং এটাকে 1 নং ইকুয়েশন দিব। ঠিক আছে, এটাকে দেব 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এইবার এখানে কি করব? সেম এখানেও করবো, ভ্যালুটাকে বসাই। I2 মানে কত? 560 মাইনাস পি, আর এখানে পি কত? পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট আর ইন্টু T2 মানে হচ্ছে 5 বছর, 5 বসালাম বাই 100। সিমিলারলি এখানেও কি করব? পি আর এর ভ্যালুটা বের করব, তাহলে 100 এর সাথে গুণ হবে, তার আগে 5 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 560 মাইনাস পি ডিভাইডেড বাই 5 ইন্টু 100, তাহলে এটা হলো কত? 2 নং ইকুয়েশন। ঠিক আছে, এবার এই দুটো ইকুয়েশন যে আছে, এই দুটো ইকুয়েশনকে আমাকে কি করতে হবে? সলভ করতে হবে। তো আমি এখানে ওপরের এখান থেকে এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি এটা নোট করে নিয়েছো। যদি না নোট করে থাকো তাহলে পজ করে নোট করে নিও। আমি ওপরের থেকে এখানে এটা সলভ করছি। ঠিক আছে, যাদের ক্লাস ভালো লাগছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের কিন্তু পারলে রেগুলার বেসিসেই তোমাদের ক্লাস নেব এবং পুরো সিলেবাস ম্যাথের কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে, আর যা নতুন সিলেবাস আছে সেটা তোমরা যদি ভালো করে করো, ম্যাথে কিন্তু 100-এ 100 পাও কোনো ব্যাপার হবে না। তো একটু এফোর্ট দাও, আমি জানি তোমরা সবাই পারবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমার ক্লাসটা দেখো ভালো করে, তোমাদের জন্যই আমি কিন্তু ক্লাসগুলো করাচ্ছি আরো ডিটেলে। ঠিক আছে, তো এবার এখানে দেখে নেওয়া যাক 1 আর 2 যদি সমাধান করি, দেখো এখানে আমার 1 নম্বরে পি আর 2 নম্বরেও পি আর,
পি আর আর কিন্তু দুজন আলাদা নয়, দুটার ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট দুজনের ক্ষেত্রেই ছিল, তো পি আর নিশ্চয়ই এদের গুণফলটা সেম হবে। তাহলে পি আর এর ভ্যালু একবার এটা, পি আর এর ভ্যালু একবার এটা, তার মানে কি করতে পারি, এটা ইকুয়াল টু এটা করতে পারি। তাহলে 1 ও 2 থেকে পাই, তাহলে কি পাচ্ছি 496 মাইনাস পি বাই 3 ইন্টু 100 ইকুয়াল টু, এটাও পি আর এর ভ্যালু এটাও পি আর এর ভ্যালু, তার মানে এটা ইকুয়াল টু এটা করব। তাহলে 560 মাইনাস পি বাই 5 ইকুয়াল টু নয় সরি, এখানে হচ্ছে 100। তাহলে দেখতে পাচ্ছি 100 আর 100 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার বজ্র গুণন করো, 5 দিয়ে এটাকে গুণ করো। তাহলে 5 দিয়ে এটা যদি গুণ করো তাহলে কত হবে, 5 6 30, 5 নং 45, 3 48, হাতে 4, 4 5 20, 4 24, এটা হলো মাইনাস 5p। আর এখানে কত হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 0 3 6 18, 3 5 15 16, তার মানে 3p হয়ে গেল। তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমার কি সলিউশনের প্রায় একদম প্রায় শেষের দিকে। এবার বাকিটুকু সলিউশন করলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো পি এর ভ্যালু। তাহলে পিটাকে একদিকে রাখি, তাহলে মাইনাস পি আর এদিকে প্লাস 3p, কারণ 3pটা এদিকে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল। এবার সমান সমানের এই পারে অলরেডি 1680 ছিল, এটাকে এদিকে রাখলাম, এটা এদিকে নিয়ে এসে মাইনাস করে দিলাম, হলো। তাহলে এইবার কি করতে পারি, তাহলে এখানে হলো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি হবে বিয়োগের কাজ হবে, তার মানে হবে 2p, আর এখানে বড় নাম্বার যেহেতু 5 তাই এখানে মাইনাস হবে। আর এখানেও সিমিলারলি তাই বিয়োগের কাজ হবে। তাহলে 2480 থেকে তুমি যদি 1680 বাদ দাও তাহলে কত পড়ে থাকবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 800, 800, কারণ 8 6 14, তার মানে 24, 2480 এভাবেও করতে পারো। কিন্তু এখানে বড় নাম্বার কোনটা, এটা, তার মানে মাইনাস এখানে হবে। তাহলে মাইনাস মাইনাস দুপাশেই কেটে গেল, 2 দিয়ে এটা কাটো, তাহলে কত হয়ে যাচ্ছে 400। তাহলে এখান থেকে কি পাচ্ছ, পি ইজ ইকুয়াল টু 400 টাকা। চেয়েছে কি, কত পরিমাণ টাকা, তাই না, কত পরিমাণ টাকা সেটা বের করতে বলেছে, সেটা বেরিয়ে গেল 400। এবার তোমরা কিন্তু পি আর এর ভ্যালু জানো, পি আর এর ভ্যালু কিন্তু জানো, তাহলে 1 নং বা 2 নং যে কোনো একটাতে পি এর ভ্যালুটা যদি তুমি পুট করে দাও তাহলে আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে। ধরি আমি এটাতে পুট করি, হ্যাঁ, এটার নাম্বারটা একটু দেখতে সুবিধা আছে। তাহলে পি এর ভ্যালু যদি পুট করো তাহলে পি আর এর জায়গায় তুমি 400 ইন্টু আর লেখো, ইকুয়াল টু এপাশে লেখো 560 মাইনাস পি, মানে মাইনাস পি মানে কত, এখানেও 400 বাই হচ্ছে 5 আর গুণ 100। তাহলে এই 100 দিয়ে তোমার 400 টাকা কেটে দাও, 4 হয়ে গেল, তার মানে 4 আর ইকুয়াল টু কত হচ্ছে, 560 থেকে 400 বাদ গেলে 160 বাই 5, 4 দিয়ে এটা কাটো, 4 4 16 40, তার মানে আর ইকুয়াল টু কত হচ্ছে, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 8, তার মানে 8% হয়ে গেল, সলিউশন শেষ। তার মানে এটাই ছিল পুরো অঙ্কটা। আমি পুরোটা কিন্তু লিখেই করিয়েছি, তোমরা যদি না বুঝে থাকো আবার একটু পেছন থেকে দেখে নাও পুরো অঙ্কটা। এটা হচ্ছে পুরো অঙ্কটা ছিল, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটার প্যাটার্নে তুমি অন্য যে কোনো অঙ্ক পেতে পারো। এই যে পি আর এর ভ্যালুটা বের করা, বের করে দুটোকে ইকুয়াল করে দেওয়া, এইটাই এই অঙ্কের আসল মানে ট্রিকটা, যে তুমি কি করে এটাকে সলিউশন করবে। অনেকে করতে পারো যে পি এর ভ্যালুটাকে ইকুয়াল করবে, তাহলে আটটাকে নিচে পাঠিয়ে দেবে, তো আমি মনে করি সেটা করলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তো তুমি সবসময় কি করে ট্রাই করো, যদি এরকম দুটো আননোন ভেরিয়েবল থাকে তাদের মাল্টিপ্লিকেশন ভ্যালুটাকে তুমি ইকুয়াল করার চেষ্টা করো। তাহলে এখানেও পি আর এর ভ্যালু এটা, এখানেও পি আর এর ভ্যালু এটা, তো দুটোকে ইকুয়াল করে দিলাম, দেখো কত ইজিলি পি এর ভ্যালুটা বেরিয়ে আসলো, এবং সেখান থেকে এই মানটা আমি এই 2 নং ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম। এখানে লিখে দিবে 2 নং থেকে পাই, ওকে। তাহলে এখানে তুমি কিন্তু পেয়ে গেলে। এবার এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটার বেসিসে তুমি অনুশীলনীতেও অঙ্ক পাবে, মানে এক্সারসাইজে কষিয়ে দেখিতে, সেটাও আমি পরে করাবো, তো এটা নোট করে রেখো। এবার যেটা আছে সেটা হচ্ছে তোমার কিছু অঙ্ক এখানে আরো এক্সট্রা আছে, যেটা হচ্ছে এই অঙ্কটা, এটা আমি দিলাম তোমাদের হোমওয়ার্ক। আগেও একটা অঙ্ক ছিল যেটা হোমওয়ার্কে আছে, এই যে এটা সেকেন্ড, এই অঙ্কটা, এটাও তোমরা হচ্ছে হোমওয়ার্কে করবে। আশা করি যা যা করিয়েছি সেটা বুঝতে পেরেছো। তোমাদের বই খোলার দরকারই নেই, তুমি জাস্ট এখান থেকে আমার ক্লাস দেখে অঙ্কগুলো সলভ করো প্রত্যেকে। যে কোশ্চেন, ভিডিওটা পজ করো, করে নিয়ে কোশ্চেনটা দেখো, খাতায় সলভ করার চেষ্টা করো, যখনই অ্যান্সার বেরিয়ে যাবে কমেন্টে জানিয়ে দাও। নেক্সট দিন যখন ক্লাস করাবো তার আগে আমি এগুলোর সলিউশনও করাবো, প্লাস অ্যান্সারগুলো আমি চেক করে দেবো, ঠিক আছে।
আর লাস্ট যেটা অঙ্ক এটাও কিন্তু করবে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি ভিভিআই দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি কেন এক্সাম্পল করাচ্ছি, কারণ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এক্সাম্পল থেকেও অঙ্ক চলে আসে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমি আরো মোটিভেট হব কি তোমাদের আরো ভালো করে ক্লাস করাই। তো আমি চেষ্টা করব রেগুলারলি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস অল ফর দি টুডেজ সেশন। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সেফ থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।